আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের একটি গুরুত্বপূর্ণ বিশেষ লাইভ ক্লাসে। আমাদের আজকে যে টপিকসের উপরে ক্লাস হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ, পাশাপাশি ক্যাপশনে দেওয়া আছে, সেটা হচ্ছে ভোকাবুলারি। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের ইংলিশ গ্রামারের বা আমাদের ডেইলি লাইফে। কারণ হচ্ছে আমরা ভোকাবুলারিটা এত বেশি পড়ি, তারপর আমাদের মনে থাকে না। এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। আমি যদি ভোকাবুলারির কথা সবার আগে বলি, ভোকাবুলারি বলতে কোনগুলো বোঝায়? আমাদের যে সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, তারপর হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, এই যে জিনিসগুলো, এগুলো আমাদের মাথার মধ্যে থাকে না। আমরা এত বেশি চেষ্টা করি, এত বেশি পড়ি, বিশেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশন স্টুডেন্ট যারা বা ইন্টারমিডিয়েট লেভেলে যারা আসো, ইন্টারমিডিয়েট লেভেলে যদি শর্ট সিলেবাস দেখো, তার মধ্যে কিন্তু আমাদের সিনোনিম, অ্যান্টোনিম আছে, অ্যাপ্রোপ্রিয়েট, প্রিপোজিশন আছে, এগুলো আছে। এগুলো আমরা এত পড়ি, তারপরে কিন্তু আমাদের মাথার মধ্যে থাকে না। কি হয়? মাথার উপর দিয়ে চলে যায়। হয়তো তুমি আজকে পড়তেছো, আজকে তোমার মাথার মধ্যে ঢুকতেছে, আজকে মনে আছে, কিন্তু 2 দিন পরে কিন্তু সেগুলো ভুলে যাবে। তো আজকে আমরা ভোকাবুলারি ক্লাসটা করবো, এবং ভোকাবুলারি ক্লাসে তোমাদের কিছু টেকনিক শিখাবো, যেগুলো তুমি যদি ফলো করো তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে এই যে সিনোনিম, অ্যান্টোনিম বা অ্যাপ্রোপ্রিয়েট, প্রিপোজিশন, এগুলো নিয়ে টেনশন হবে না। প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো প্রথমে তোমাকে আমি এখানে এলইডিতে একটা কোশ্চেন দিব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের, তুমি সেটার অ্যান্সার করে দিবে আমাকে কমেন্টে। তারপরে আমি সেটার উত্তর দিয়ে তোমাকে বুঝাই দিব যে তোমার ভুলটা কোন জায়গায় হচ্ছে, আর এই ভুলটা না করে তুমি কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে পারো বা সহজে আয়ত্তে নিয়ে আসতে পারো। এই জন্য আমি কি করতে হবে, আমি এখানে তোমাকে একটা কোশ্চেন দিব, এই কোশ্চেনটা তুমি কমেন্টে অ্যান্সার করে দিব। তুমি দিবে, তুমি পারো আর না পারো, এটা কথা আছে না, পারুক আর না পারুক, বাপের নাম রাখছে ফারুক। তো তুমি হচ্ছে পারো আর না পারো, তোমাকে এটা অ্যান্সার করে দিতে হবে আমাকে কমেন্টে। কোশ্চেনটা হচ্ছে ইউর অফার ইজ অ্যাকসেপ্টেবল ড্যাশ মি। ইউর অফার ইজ অ্যাকসেপ্টেবল ড্যাশ মি, এখানে যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে কোন প্রিপোজিশন হবে? বাই, অন, ফর, টু। আচ্ছা, কেউ কারো থেকে কম না, এখানে কেউ বলছে বাই, কেউ বলছে টু, কেউ বলছে ফর, মানে এক একজন এক একটা বলতেছে, জগা খিচুড়ি পাকাই দিছে। আমি তোমাদেরকে বলে দিই, সর্বপ্রথম হচ্ছে আমরা টেকনিকটা শিখতেছি। তুমি এখানে রাইট করছো নাকি রং অ্যান্সার দিছো এটা বড় বিষয় না, আমি তোমাকে টেকনিকটা শিখাচ্ছি যে তুমি কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আয়ত্তে নিয়ে আসতে পারবে। প্রথম কথা দেখো যে আমাদের ভুলটা কোথায় হচ্ছে। আমরা এটা অ্যান্সার করলাম কিভাবে? এইভাবে যে অ্যাকসেপ্টেবল শব্দ যেটা, এই অ্যাকসেপ্টেবল, তুমি যদি জানো যে অ্যাকসেপ্টেবলের পরে কি হবে, এটা অবশ্যই তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে পড়ছো, যদি জানো তাহলে। আর যদি না জানো তাহলে তুমি অ্যান্সার করলে কিভাবে? না জেনেও অ্যান্সার করা যায়। আমরা তো পরীক্ষায় এতদিন অ্যান্সার করে আসি। কিভাবে অ্যান্সার করে আসি? যে ইউর অফার ইজ অ্যাকসেপ্টেবল, বাই দিলে না না হয় না, অন দিলে না না এটাও হয় না, ফর আর টু, দুটার মধ্যে একটা হবে। ফর আর টু কি দেওয়া যায়? ফর আর টু, অ্যাকসেপ্টেবল ফর না না, অ্যাকসেপ্টেবল টু, হ্যাঁ এটা হয়। তার মানে এখানে টু হবে। আমরা অনেক সময় চোখ বন্ধ করে এভাবে করি, কোনটা ভালো হয়, কোনটা দিলে ভালো হয়, টু দিলে ভালো হয়, তার মানে টু দিয়ে দেই। তো এখানে আমরা কি দেই? তখন হবে অ্যাকসেপ্টেবল টু দেই। জানি আর না জানি একটা দিয়ে দিলাম, বাস হয়ে গেল। অ্যান্সার তো করতে হবে, 100% অ্যান্সার করতে হবে, না স্যার নাম্বার দিবে কিভাবে? তো দেখা যাচ্ছে আমি এভাবে অ্যান্সার করে দিলাম। তো এখানে রাইট অ্যান্সার যেটা, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেবলের পরে টু হয়। এখন তুমি জানো বা না জানো, তুমি এখানে অ্যান্সার দিলে যে অ্যাকসেপ্টেবলের পরে টু হয়। এখন যেটা পয়েন্ট ইউ নোটেড মাই লর্ড, তোমাকে এখানে এই জিনিসটা বুঝতে হবে যে আমি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা অ্যান্সার করলাম, এখানে কি আমি এটার বাংলা জানি বা বাংলার দরকার আছে? যে 1100 মতো স্টুডেন্ট ক্লাস করতেছো, তোমাদের প্রত্যেকের কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে আজ পর্যন্ত তুমি তোমার যে কোনো পরীক্ষার কোশ্চেনে, বইয়ের মধ্যে না, তুমি আজ পর্যন্ত তোমার পরীক্ষার কোশ্চেনে, বোর্ড কোশ্চেন যেগুলো সেগুলো, অথবা অ্যাডমিশন রিলেটেড যে কোনো কোশ্চেন, তুমি পৃথিবীর যে কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসা কোশ্চেনে কি দেখছো যে সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বাংলা দরকার? আমরা বইয়ের মধ্যে কি পড়ি? আমরা যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তুমি পৃথিবীর বা বাংলাদেশের যে কোনো বইয়ে পড়ো, যে কোনো গ্রামার থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো, কি লেখা থাকবে? যে অ্যাকসেপ্টেবল। অ্যাকসেপ্টেবলের পরে টু হয়, যার অর্থ হচ্ছে গ্রহণ করা। এখন তুমি বলো আমাকে যে পৃথিবীর বা বাংলাদেশে তুমি যে কোনো গ্রামার বইয়ে যে মডেল টেস্টগুলো থাকে, বোর্ড কোশ্চেন যেগুলো থাকে, এগুলোতে কখনো কি দেখছো যে কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, তার বাংলা অর্থ চাইছে, বলছে যে অ্যাকসেপ্টেবল টু এই শব্দের বাংলা অর্থ কি? এরকম কি কোশ্চেন কখনো দেখছো? কেউ দেখেনি। তো হচ্ছে আমি বলে দিই তোমাদেরকে, এই বাংলা আমাদের দরকার নাই। আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে বাংলা, এটা আমাদের দরকারই নাই। হুদায় আমরা পড়ি। কেন পড়ি? ওই যে আবেগ, ভালো লাগে, কারণ না পড়লে কেমন দেখায়। এখন বিষয়টা হচ্ছে অনেকে চিন্তা করবে, ভাই ফাজলামি করতেছেন আমাদের সাথে, মানে আমরা ইংরেজি বুঝি না তাই বলে আমাদের সায়েন্স বুঝে চলে যাচ্ছেন। অর্থাৎ বাংলা যদি আমরা না পড়ি এখানে, তাহলে বুঝবো কিভাবে যে ভাই কোনটা কোথায় কি বলবে, তাই না? বড় বিষয়। কারণ আমি ওটা সমাধান করে দিব, ওটা বিষয় না। তো আমি যেটা প্রথমে বললাম, এই কথাটা মাথার মধ্যে রাখবে যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে যে বাংলা, এটা পড়ার দরকার নাই। এটা একেবারে ব আকার দ বাদ, আমাদের বাংলা পড়ার দরকারই নাই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে বাংলা অর্থগুলো, এগুলো আমরা পড়বো না। এখন বড় প্রশ্ন হচ্ছে কেন পড়বো না? পড়লে সমস্যাটা কি, তাই না? পড়লে সমস্যাটা কি? তোমাদেরকে বলি, একটা গল্প শোনাই। এই গল্পটা প্রত্যেকটা ভোকাবুলারি ক্লাসে আমি পড়াই, প্রত্যেকটা স্টুডেন্টের গল্পটা বলি। সেটা হচ্ছে আমার এক ফেমাস বন্ধু আছে, ওই বন্ধুর গল্প।
বন্ধু কি করছে, আমাদের প্রেজেন্টেশন হয় প্রত্যেকটা সেমিস্টারে ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা কোর্সের উপরে স্যারেরা প্রেজেন্টেশন নেয়। প্রেজেন্টেশনটা হচ্ছে এরকম যে ক্লাসে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট থাকবে, তার সামনে থেকে আমাকে কি করতে হবে, তাদের সামনে দাঁড়াইতে হবে, স্টেজে দাঁড়ায় স্যার একটা টপিকস বলে দিবে, এই টপিক্সের উপরে আমাকে কি করতে হবে, সবার সামনে কথা বলতে হবে, সবাইকে ইংলিশে বুঝাইতে হবে। তো আমরা তো জানোই মাশাআল্লাহ ইংরেজিতে কিরকম আমরা, তো ওই ফ্রেন্ড হচ্ছে কি সবার সামনে ইংরেজিতে কথা বলতেছে। কথা বলার সময় দেখা যাচ্ছে যে স্যার বলতেছে, জিজ্ঞাসা করতেছে, ও আটকাই গেছে, এমনিতে তোতলা আবার হচ্ছে আটকাই গেছে, কথা বলতে পারতেছে না। তখন স্যার ওকে বলছে যে গো অন, স্যার ওকে বলছে যে গো অন। ও মনে করো কি করছে, গো অন শুনছে, তারপর হাঁটতে হাঁটতে ও যে সিট ছিল সিটে এসে বসে গেছে। পরে তো ক্লাসে সবাই হাসাহাসি শুরু করছে। তখন ও এসে বলতেছে, তাকাইছে, বলছে কিরে সবাই হাসতেছে কেন এভাবে। তখন ও বলতেছে, আমি ওকে জিজ্ঞেস করতেছি গো অন মানে কি, স্যার তোকে কি বলছে, বলছে স্যার আমাকে বলছে গো অন। এখন আমি ওকে বলছি গো অন মানে কি, বলছে কেন, গো মানে তো যাওয়া, আর গো অন মানে চলে যাওয়া। আমি বলছি না, গো অন মানে চলে যাওয়া না, গো অন মানে হচ্ছে কন্টিনিউ করা, অর্থাৎ হচ্ছে চালিয়ে যাওয়া। এখন চলে যাওয়া আর চালিয়ে যাওয়া এই দুটোর মধ্যে পার্থক্য আছে না। তুমি সারা জীবন জানো যে তোমার বাপের নাম হচ্ছে কুদ্দুস, সারা জীবন জন্মের পর থেকে শুনে আসো, তোমাকে যখন কেউ জিজ্ঞেস করে সার্টিফিকেটের নাম দিছো, বাপের নাম কি, কুদ্দুস, এতে কার ছেলে, কুদ্দুসের ছেলে, সারা জীবন জানো তোমার বাপের নাম কুদ্দুস। এখন মনে করো হঠাৎ করে তুমি এখন মনে করো যে তোমার আব্বা কুদ্দুস মারা যাবে, এরকম সময় তোমার আব্বা তোমার হাত ধরে বলতেছে যে আমি চলে যাচ্ছি যাই, কিন্তু হচ্ছে তোকে একটা কথা বলে যাই বাবা, আমি কিন্তু তোর আসল বাবা না, তোর বাবা আছে চৌধুরী সাহেব অমুক জায়গায়, তোকে আমি কুড়ে পাইছিলাম রাস্তার ধারে, এরকম বলে না বাংলা সিনেমায়, দেখো না লাস্ট সিনে যায় কি বলে যে তুই চৌধুরী সাহেবের ছেলে, তোকে আমি রাস্তায় কুড়ে পাইছিলাম, তারপরে তোকে মানুষ করছি, অনেক যত্ন করছি, এই সেই হ্যান ত্যান। তখন কি বলে নায়ক, নায়ক কি বলবে যে না না বাবা এটা হতে পারে না, তুমি আমার বাবা, যাই হোক আমি চৌধুরীকে চিনি না, বলে না, কেন বলে। এখন তুমি সারা জীবন বলে আসো তোমার বাপ হচ্ছে চৌধুরী সাহেব, সরি তুমি তোমার বাপ হচ্ছে কুদ্দুস, এটা তুমি সারা জীবন বলে আসো, এখন হুটহাট করে যদি বলে যে না তোমার বাপ হচ্ছে চৌধুরী সাহেব, তুমি মেনে নেবে, মানে না, তো সম্ভব না। তুমি সারা জীবন পড়ে আসছো যে গো মানে যাওয়া, গো মানে যাওয়া, গো মানে যাওয়া, গো মানে যাওয়া, জন্মের পর থেকে পড়ে আসছো তুমি, এখন হুট করে তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে পড়তেছো যে গো অন মানে চালিয়ে যাওয়া, তাহলে কেমন হলো না, সারা জীবন পড়ে আসছি একটা, এখন সিলেবাসে আসে আরেকটা, কোশ্চিন আসে আরেকটা, তখন কি হবে, মাথার মধ্যে মনে করে প্যাঁচ লাগা যাবে। এটা হচ্ছে একটা প্রিপোজিশন। এরকম যখন 100টা প্রিপোজিশন পড়বে যেটার সাথে আসল মানে অর্থের কোনো মিল নাই, তখন কি অবস্থা হবে, তখন মনে করো যে মাথার মধ্যে প্যাঁচ লাগা যাবে, তখনই মনে হবে তোর বালের পড়ালেখা, কে এগুলো পড়ালেখা আবিষ্কার করছিল হুদাই, এটা পড়ালেখার দোষ না, এটা তো তোমার দোষ, তুমি যে টেকনিক ফলো করে পড়তেছো এটার দোষ, তোমাকে টেকনিকটা চেঞ্জ করতে হবে। তাহলে এখন বুঝতে পারছো যে ভাই আমাদের বাংলা পড়ার কেন দরকার নাই, বাংলাটা কেন বাদ দিতে বললাম, কারণ বাংলাটা প্যাচ লাগায়, বাংলা তো কোশ্চিন আসবে না, তোমাকে তো কখনো বলবে না যে ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইজ অ্যাকসেপ্টেবলের পরে টু হয়, এটার বাংলা অর্থ কি, এটা তো কোশ্চিনেই আসবে না, তাহলে তোমার জানার কি দরকার। হ্যাঁ তোমার যদি মনে হয় ভাই আমি রবীন্দ্রনাথ ঠাকুর হবো বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবো, তাহলে ভাই তুমি পড়ো, তোমার হোক অনেক কারেন্ট, তুমি পড়তেই থাকো, কোনো সমস্যা নাই আমার। তবে তোমার যদি মনে হয় না ভাই আমার পরীক্ষায় নাম্বার দরকার, আমার বাংলা অর্থ বোঝার দরকার নাই, তাহলে তুমি এই টেকনিক ফলো করতে পারো, সেটা কি বাংলা অর্থ আগেই বাদ, বাংলা অর্থ পড়ার দরকার নাই। এখন আমার কাছে সেকেন্ড কোশ্চেন যে ভাই আমি যদি বাংলা অর্থ বাদ দিয়ে দেই তাহলে আমি বুঝবো কিভাবে যে কোনটার পরে কোন প্রিপোজিশন হবে, তাই না। তাহলে ঠিক আছে তোমাকে এটাও বুঝিয়ে দেই, যেহেতু আমি কোশ্চিন করছি তোমাকে অ্যান্সার দিয়ে দেই। আমি বারবার একটা কথা বলি, কেন পাবো ভাই, যেখানে আমিন ভাই রয়, আমি আসলে তোমাকে অ্যান্সার দিয়ে দিচ্ছি। তো দেখো এখন বিষয়টা হচ্ছে যদি আমি নাই জানি এটা বাংলা অর্থ কি, তাহলে অ্যান্সার করবো কিভাবে। এখন সোজা জিনিস একটা চিন্তা করো, খুব সিম্পল একটা থিওরি, তুমি চিন্তা করো আমাদের যারা কোরআন শরীফের হাফেজ, যারা হেফজ করে, তারা কি করে 30 পারা যে কোরআন শরীফ, এরকম মোটা বই, তুমি যদি বই দেখো তার ওরকম একটা মোটা বই 30 পারা, এতগুলো আয়াত, এতগুলো সংখ্যা, প্রত্যেকটা কোথায় জবর, কোথায় জের, কোথায় পেশ, প্রত্যেকটা তাদের মুখস্থ হুবহু। তুমি একটা কোরআন শরীফ থেকে যে কোনো একটা আয়াত তাদেরকে বলবে যে ভাই এটা কোন সূরার কত নাম্বার আয়াত, ও তোমাকে সাথে সাথে বলে দিবে যে অমুক সূরার অত নাম্বার পৃষ্ঠার অত নাম্বার আয়াত, তাই না, বলে দিবে, এত বেশি জ্ঞানী। এখন তুমি তাদেরকে বলো যে কোনো, তুমি যে আয়াতটা তাকে প্রশ্ন করবে ওই আয়াতটার বাংলা অর্থ তার থেকে যে ভাই এটার বাংলা অর্থ কি, অথবা বলবে যে এটার শানে নুজুল বলো, অর্থাৎ হচ্ছে এটা কেন এই আয়াতটা নাজিল হয়েছে এটার বর্ণনা দাও, ও কিন্তু এর উত্তর দিতে পারবে না। কেন, কারণ ও এটা মুখস্থ করছে, এতটাই মুখস্থ করছে। হেফজরা কি করে, যারা হেফজ বা হাফেজ তারা কি করে, সকালে ঘুম থেকে উঠে ওই একই জিনিস পড়ে, পড়ার পরে ওটা আবার রিভিশন দেয়, ওটা বারবার পড়ে, 2 বছর 3 বছর পরিশ্রম করে, ওই একই জিনিস 2 বছর 3 বছর পড়তেই থাকে, যে কারণে ওটা কোনোদিনই ভোলে না। যেমন ধরো তোমার বাপের নাম বললাম, তোমার বাপের নাম কুদ্দুস, এখন তোমাকে যদি বাংলা সিনেমার মতো বলা হয় যে তোমার মাথায় একটা বাঁশ দিয়ে বাড়ি দিব, বাড়ি দিয়ে তোমার অতীত ভুলাই দিব, তোমার বাপের নাম যে কুদ্দুস এটা তোমার মনে থাকবে না, এটা কি সম্ভব? বাঁশ কেন, যদি রড দিয়েও তোমার মাথায় বাড়ি মারি
তা তুমি বাপের নাম ভুলবে না। কেন? কারণ জন্মের পর থেকে আমরা বাপের নাম এতবার বলছি যে আমার বাপের নাম কুদ্দুস, বাপের নাম কুদ্দুস, বাপের নাম কুদ্দুস, এটা ভুলা সম্ভব না। তোমাকে যেই যত বলুক তুমি ভুলবে না। তাহলে বিষয়টা হচ্ছে তুমি যদি বাংলা না জানো তারপরও মনে রাখা সম্ভব। কিভাবে সম্ভব? ওই জিনিস তোমাকে বারবার পড়তে হবে। কি করতে হবে? বারবার পড়তে হবে। এটা গেল প্রথম পয়েন্ট। এখন আরেকটা জিনিস ভেজাল পাকায়, সেটা কি? তুমি যখন কোনো গ্রামার হাতে নেবে সেই গ্রামারে দেখবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে এভাবে থাকে যে অ্যাকসেপ্টেবল টু, রেসপন্সিবল ফর, ডিপেন্ড অন। অর্থাৎ আমি যেটা বুঝাইতে চাই সেটা হচ্ছে এরকম একটা টু থাকবে, একটা ফর থাকবে, একটা অন থাকবে, একটা ইন থাকবে, একটা উইথ থাকবে, একটা অ্যাড থাকবে, এরকম সিরিয়াল অনুযায়ী না, একটা টু, একটা ফর, একটা অন, একটা ইন, একটা উইথ, একটা অ্যাড, এরকম। দেখা যাচ্ছে তুমি ইফতারি পার্টি দিছো, একটা ইফতারি পার্টি দিছো, ইফতারি পার্টিতে তোমার ফ্রেন্ডদেরকে খাওয়াবে। এখন ফ্রেন্ডরা অনেক দিতে তোমার থেকে ট্রিট চাই, যে বন্ধু ট্রিট দে, ট্রিট দে, ট্রিট দিস না তুই, একটা ট্রিট দিতেই হবে। এখন তুমি ইফতারি পার্টি দিচ্ছ, ইফতারি পার্টি দেওয়ার সময় এখন ফকির মিসকিনের মতো ওদেরকে মনে করো লাইনে দাঁড় করাই দিছো যে তোরা লাইনে দাঁড়া। লাইনে দাঁড়ানোর পরে তুমি মনে করো যে 5-6টা আইটেম করছো। কি কি করছো? জিলেপি করছো, বেগুনি করছো, বেগুনি বাদ দেয়, বেগুনির অনেক দাম, বেগুনি বাদ। জিলেপি দিবে, পেঁয়াজি দিবে, ছোলা দিবে, মুড়ি দিবে, কলা দিবে, 5টা আইটেম করছো। এখন মনে করো তোমার যে 10-12টা ফ্রেন্ড, 10-12 জনকে তুমি সিরিয়ালে লাইনে দাঁড় করাই দিছো, দিয়ে বলতেছো যে তুই আয় সামনে, ওকে একটা বেগুনি দিলে বা পেঁয়াজি দিলে, দিয়ে বলো ঠিক আছে আবার পিছনে যা। আরেকজন আসলো, ওকে তুমি পেঁয়াজি দিলে, দিয়ে বলো তুই আবার পিছনে যা। আরেকজন আসলো, ওকেও দিলে, দিয়ে আবার তুমি লাইনে আসার পরে আবার একটা একটা করে কলা দিলে, দিয়ে আবার ফেরত আসলো, আবার একটা একটা করে তুমি বেগুনি দিলে। প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা করে অনেকবার দিলে, তাহলে কেমন দেখায়? জিনিসটা ভেজাল না? মনে হয় না? তোমার কি মনে হবে তখন? শালা দাওয়াতে আসছি তাই বলে ফকির মিসকিন ভাবছে নাকি আমাদেরকে, খাওয়ার কি লোক নাই নাকি বাড়িতে? এখন তুমি এটা চিন্তা করবে যে ভাই আমাদেরকে একবারই দিলেই তো হয়, তুমি একবারে প্লেটটা নিয়ে যা যা দেওয়ার সবগুলো একবারে দিয়ে তো প্লেটটা একবারে দিয়ে দিলে হয়ে গেল, তাই না? এখন বিষয়টা হচ্ছে এই জিনিসগুলো তুমি টু একবার, ফর একবার, অন একবার, আবার পরের পৃষ্ঠে যায় টু এর 4-5টা ওয়ার্ড, ফরের 4-5টা ওয়ার্ড, এভাবে পেশায় 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 তো পড়ার দরকার নাই তোমার। তোমার কি করতে হবে? তোমাকে একবারে জিনিসটা পড়তে হবে। কি পড়তে হবে? যে যেগুলোর পরে টু হয়, যেগুলোর পরে টু হয়, তুমি বাংলাদেশে যে রাইটারে যে ভোকাবুলারি বই, গ্রামার বই তোমার থাক সমস্যা নাই, তুমি ওই বইটা হাতে নেবে। ওই বইটা হাতে নেওয়ার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অধ্যায়ে যাবে। যাওয়ার পরে তোমার খাতা কলম হাতে নিয়ে এভাবে ঘর করবে, ছোট ছোট করে, ছোট ছোট করে ঘর করে কি করবে? টু এর ঘর করবে, অনের ঘর করবে, অ্যাটের ঘর করবে, ইনের ঘর করবে, আরো যে প্রিপোজিশন আছে সেগুলোর ঘর করবে। তারপরে ওই ঘরে যেগুলো হবে সেগুলো লিখবে। যেমন টু কার পরে হয়? একটু আগে আমরা দেখলাম যে অ্যাকসেপ্টেবল টু, টু লেখার দরকার নেই কারণ টু তো উপরে দিছি। এরপরে ধরো অ্যাক্সেস টু, অ্যাক্সেসের পরে টু হয়, এক্সাক্টের পরে টু হয়, এরকম আমরা যখন লিখবো এগুলোর পরে টু হয়। অন কার পরে অন হয়? ডিপেন্ডের পরে অন হয়, অমুকের পরে অন হয়, তমুকের পরে অন হয়। অ্যাড কার পরে হয়? এটার পরে, সেটার পরে, ওইটার পরে, এগুলো পরে হচ্ছে অ্যাড হয়। যেগুলোর পরে যেগুলো ঘরে হবে সেগুলো তুমি সিকোয়েন্স অনুযায়ী লিখে নেবে। তারপরে পড়বে কিভাবে? লেখা শেষ, এরপরে মনে করো প্রথম দিন, ডে 1, অর্থাৎ প্রথম দিন তুমি এখান থেকে টু এর ঘর থেকে 50টা ওয়ার্ড পড়লে। কিভাবে পড়বে? হাফেজেরা যেভাবে হেফজ করে ওভাবে পড়বে, চোখ বন্ধ করে। প্রথমবার দেখবে, পরের বার চোখ বন্ধ করে, ঠিক আছে? চোখ বন্ধ করে পড়বে। কিভাবে? অ্যাকসেপ্টেবল টু, অ্যাকসেপ্টেবল টু, অ্যাকসেপ্টেবল টু, অ্যাকসেপ্টেবল টু, অ্যাক্সেস টু, অ্যাক্সেস টু, অ্যাক্সেস টু, অ্যাক্সেস টু, এভাবে পড়তে থাকবে চোখ বন্ধ করে। দেখা দেখি দরকার নাই, বাংলা অর্থ করার দরকার নেই, কিছু করার দরকার নাই, তুমি চোখ বন্ধ করে এভাবে পড়তেই থাকবে যে অ্যাকসেপ্টেবল টু, অ্যাকসেপ্টেবল টু, অ্যাকসেপ্টেবল টু, অ্যাক্সেস টু, অ্যাক্সেস টু, অ্যাক্সেস টু। এই যে ডে 1-এ তুমি 50টা ওয়ার্ড এভাবে কয়েকবার করে পড়বে। মুখস্থ করার দরকার নাই, বাংলা বোঝারও দরকার নাই, কিছু করার দরকার নাই। পড়লে মনে হলো না, কোনো সমস্যা নাই। তুমি তখন যাবে হচ্ছে ডে 2, অর্থাৎ পরের দিন গিয়ে নতুন করে 50টা ওয়ার্ড পড়বে, তাই না? কিন্তু এখানে একটা থিওরি আছে। থিওরিটা হচ্ছে আগের দিন যে 50টা পড়ছো ওইটা আগে রিভিশন দিবে। তুমি একটা জিনিস যদি ভালোভাবে পড়া থাকে তোমার, তাহলে ওটা রিভিশন দিতে কিন্তু সময় লাগবে না। তো তুমি কি করবে? ওইটা আবার রিভিশন দিবে। তাহলে কি হলো? ডে 2-এ আমাদের 100টা পড়া হলো। তারপরে তুমি ডে 3-তে গেলে, ডে 3-তে যাওয়ার পরে দেখা গেল তোমার একটা ফ্রেন্ডের বিয়ে, বা দেখা যাচ্ছে কোনো একটা আত্মীয়র বাড়িতে দাওয়াত ছিল, তুমি পড়তে বসতে পারোনি, বা মন মেজাজ ভালো নাই, মুড সুইং হয় আমাদের সেকেন্ডে, কখন যে শেখা খাই, কখন যে বিরহ হয়ে যায়। দেখা যাচ্ছে কোনো একটা ফ্রেন্ড শেখা খাওয়া পোস্ট করছে, ওটা দেখে আমিও কষ্টে মনে করো যে আর পড়ালেখা করতে হবে না, আমাদের পড়ালেখা হবে না। কোনো এক কালে কোনো এক বান্ধবী শেখা দিছে, ওইটাতে মনে করে মন খারাপ, আর পড়তে ভালো লাগে না। কোনো একটা কারণে কোনো একটা তোমার আব্বা আম্মা বা কেউ একটা কিছু বলছে, না মন খারাপ, আর পড়তে পারবে না। আমাদের মুড সুইং এত বেশি হয় সেকেন্ডে, মানে কখন যে ভালো থাকে আর কখন যে খারাপ, কখন যে পড়ার ইচ্ছা থাকে কখন যে থাকে না, বোঝা মুশকিল। তো দেখা যাচ্ছে তোমার পড়ার আর মুড নাই, তুমি পড়বে না ওই দিন। তো কি করবে? তার মানে পড়ালেখা বাদ না।
আগের দিন যেগুলো পড়ছো সেগুলো রিভিশন দিতে হবে অন্তত। তুমি নতুন কিছু পড়ো না পড়ো ওগুলো রিভিশন দিতে হবে। এখন দেখো তুমি এইভাবে টানা 1 মাস পড়লে, টানা 30 দিন পড়লে, এখন তুমি প্রথম দিন যখন পড়ো অ্যাকসেপ্টেবল টু অ্যাকসেপ্টেবল টু অ্যাকসেপ্টেবল টু অ্যাকসেপ্টেবল টু, তখন অন্তত তুমি কি কয়বার পড়ছো? 10 বার পড়ছো। টানা 30 দিন 30 বার পড়ছো, তাহলে 30 আর 10 কত হয়? 40। এখন তুমি 40 বার পড়ছো অ্যাকসেপ্টেবল টু অ্যাকসেপ্টেবল টু অ্যাকসেপ্টেবল টু অ্যাকসেপ্টেবল টু। এখন তুমি পৃথিবীর যে কোনো প্রিপজিশন 40 বার পড়ো, 40 বার পড়ার পরে তুমি এখন ওইটা সম্পর্কে চিন্তা করো যে এইটার পরে কি হবে। অটোমেটিক তোমার মাথার মধ্যে চলে আসবে অ্যাকসেপ্টেবল টু। আমাদের অনেকের মুখের ভাষা খারাপ না, অনেক সময় গাল বের হয়ে যায় মুখ দিয়ে। তো এরকম ধরো তুমি যখন তোমার মুখ দিয়ে গাল বের হয়ে যায়, কমন একটা ডায়লগ, দূর বাল বাল, এরকম বাল মুখ দিয়ে বের হয়ে যায় অনেক সময়। তো দেখা যাচ্ছে তুমি ফ্রেন্ডদের সাথে কথা বলতেছো বা বাবা মায়ের সাথে কথা বলতেছো, বলতে বলতে কোনো একটা বিষয় রেগে গেছো, হুট করে মুখ দিয়ে বের হয়ে দূর বাল কি বলতে আলসানুর, এরকম মুখ দিয়ে বের হয়ে যায় না? আমরা ইচ্ছা করে মুখ দিয়ে গালি বের করে নিই, গালিটা বের হয়ে গেছে মুখ দিয়ে, কারণ আমরা এত বেশি গালি দিই যে হুট করে মুখ দিয়ে বের হয়ে যায়। এইরকম বিষয় তুমি যখন একটা জিনিস বারবার পড়লে, তুমি যখন সারা জীবন পড়লে অ্যাকসেপ্টেবল টু অ্যাকসেপ্টেবল টু অ্যাকসেপ্টেবল টু, তখন পরীক্ষায় যখন কোশ্চিনে দেখবে যে ইউর অফার ইজ অ্যাকসেপ্টেবল, এই যে অ্যাকসেপ্টেবল শব্দটা যখন মাথার মধ্যে যাবে তখন অটোমেটিক মাথার মধ্যে চলে আসবে যে অ্যাকসেপ্টেবলের পরে টু হয়, অ্যাকসেপ্টেবলের পরে টু হয়। যেমন নুসরাতের পরে জাহান হয়, তানভীরের পরে হাসান হয়, যেমন মনে করো মোসাম্মাতের পরে খাতুন হয় এরকম, বা লাস্টে জান্নাত হয় এরকম হয় না, নামের পরে ওই নামটা মিল হবে সেরকম অ্যাকসেপ্টেবলের পরে টু হয়। অটোমেটিক তোমার মাথার মধ্যে চলে আসবে, তোমাকে চিন্তা করার দরকার নেই, বাংলা অর্থ পড়ার দরকার নেই, বোঝার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই, কোনো কিছু দরকার নাই। তুমি এইভাবে ঘর করে ডেইলি রিভিশন দিবে, 30টা 40টা 50টা ওয়ার্ড যতটুকু পারো তোমার সামর্থ্য অনুযায়ী পড়বে। 1 মাস পরে দেখবে অটোমেটিক তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে তুমি নিজেও বুঝতে পারবে না। বোঝা গেছে বিষয়টা? এইভাবে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেষ করতে হবে। এখন হচ্ছে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো 2টা প্রিপোজিশন থাকতে পারে। যেমন মনে করো এখানে ধরো এই যে একটু আগে লিখলাম যে রিসপন্সিবল, এই যে রিসপন্সিবল এই শব্দের পরে ফরও হয় আবার টুও হয়। কি কি হয়? রিসপন্সিবল টুও হয়, ফরও হয়। এখন তুমি কিভাবে বুঝবে কার পরে টু হয় কার পরে ফর হয়? তো তুমি এভাবে মনে রাখবে যে রিসপন্সিবল টু এ পারসন, অর্থাৎ যখন কোনো ব্যক্তিকে দোষারোপ করা হয় বা দায়ী করানো হয় তখন টু, আর যখন কোনো বস্তুকে বা কোনো একটা কারণকে হচ্ছে দায়ী করা হয় তখন হবে হচ্ছে ফর। তো তুমি যখন খাতার মধ্যে লিখবে তখন এভাবে লিখে রাখবে, তুমি ওখানে উদাহরণ দিয়ে বুঝতে পারবে যে ব্যক্তির আগে হলো টু আর বস্তুর আগে হলো ফর। তখন তুমি যখন রিসপন্সিবল লিখবে তখন রিসপন্সিবলের পাশে লিখে রাখবে রিসপন্সিবল এ পারসন আর ফর এ থিং। তোমাকে আরো সহজে বুঝাই দেই, সেটা হচ্ছে যে এই যে দেখো আমার প্রিপজিশনের বই যেভাবে দেওয়া আছে, আমার ভোকাবুলারি বইয়ে যেভাবে দেওয়া আছে, যেমন ধরো এখানে ঘর ঘর করে দেওয়া আছে, এখানে ফরের ঘরে ফর দেওয়া আছে, যেগুলো পরে পরে ফর হয় সেগুলো দেওয়া আছে। এখানে অফ, অফের ঘরে শুধুমাত্র মানে যেগুলোর পরে অফ হয় সেগুলো দেওয়া আছে। উইথ, যেগুলোর পরে শুধুমাত্র উইথ হয় সেই ওয়ার্ডগুলো উইথের ঘরে দেওয়া আছে। তো তোমার কাজ হচ্ছে কি, তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেষ করতে চাও তাহলে এভাবে ঘর ঘর করবে, ঘর ঘর করার পরে যেটা যেই ঘরে হবে সেটা বসাবে, তারপরে ডেইলি এভাবে রিভিশন দেওয়ার মতো করে পড়বে। তাহলে ইনশাআল্লাহ 30 দিনের মধ্যে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আয়ত্তে চলে আসবে। মুখস্থ করার দরকার নাই, বাংলা অর্থ পড়ারও দরকার নাই, অটোমেটিক দেখবে 30 দিন প্র্যাকটিস করার পরে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে গেছে। কোন বই ভাইয়া? এই বইটা হচ্ছে আমার লেখা ভোকাবুলারি বই। আমি আগেও বলছি যে বইটা কেউ পাবে না, অর্থাৎ হচ্ছে এটা বিক্রির জন্য না,